প্রিয় দর্শক, স্বাগতম নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, অনলাইনে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সালমা ইয়াসমিন। আমরা প্রথমে একটু নিউজ রুমে যেতে চাই সালমা ইয়াসমিনের কাছে। সালমা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জাহাঙ্গীর আপা, আজকে সারাদিনে ঘটে যাওয়া সংবাদগুলো একটু আমাদেরকে যদি জানান। ধন্যবাদ জাহাঙ্গীর। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের জন্য কদিন ধরেই আলোচনায় রাজধানীর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে শাটডাউনের পাশাপাশি সড়ক পথ, রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করেছে। পরে 7 দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছে আপাতত। তবে 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিতুমির কলেজের বিষয়টি হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে। এক্ষেত্রে কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন তিনি। নৈরাজ্য বিশৃঙ্খলার চেষ্টায় কোনো ছাড় নয়, অপপ্রচারমূলক লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার সহ কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আরও জানানো হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 23টি কমিউনাল হত্যার অভিযোগের 22টিতেই সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ মেলেনি পুলিশি তদন্তে। বাকি একটি হত্যার বিস্তারিত পাওয়া যায়নি। সমালোচনা নিতে না পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। একই সঙ্গে সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। জাহাঙ্গীর, সংবাদে আরও গুরুত্ব পেয়েছে বিপিএল এর কোয়ালিফায়ারের খবর। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে চিটাগাং কিংসকে 9 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। জাহাঙ্গীর, এই খবরগুলি গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সালমা ইয়াসমিন। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় আন্দোলন প্রসঙ্গে বেশ কদিন ধরেই তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সড়ক অবরোধ শেষে আজকে তারা রেলপথ অবরোধ করেছে এবং 7 ঘন্টা রেলপথ অবরোধের পর রাতে তারা 7 দিনের জন্য আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে। আমার প্রশ্ন হচ্ছে যে যখন সরকার আপনার 7 কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, তখন তাদের এই আন্দোলন আসলেই কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই আন্দোলন নিয়ে একটু দীর্ঘ ইতিহাস আছে। আমরা দেখেছি যে প্রথম যখন 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হলো, তখন নানা ধরনের জটিলতা তৈরি হলো। প্রশাসনিক জটিলতা, পরীক্ষা নিয়ে জটিলতা, ফল নিয়ে জটিলতা। সবচেয়ে বড় জটিলতা হলো যে তাদের স্ট্যাটাসটা কী হবে সে নিয়ে। ফলে এই আন্দোলনের একটা ইমোশনাল গ্রাউন্ড ছিল, একটা কোয়ালিটি অফ এডুকেশন তার একটা গ্রাউন্ড ছিল, আর সবচেয়ে বেশি ছিল যে এই বাড়তি বোঝার ছাত্রদের উপর চাপানোটা আসলে কতটুকু দরকার ছিল। আন্দোলনের মধ্য দিয়ে সেটা একটা ফয়সালা হলো যে 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকছে না। তখন প্রশ্ন হলো, এই 7 কলেজ কি হবে? তারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে, নাকি এই 7 কলেজ আবার স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয়ের অধীন থাকবে? আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাটা খুবই তিক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় না জাতীয় না বিশ্ববিদ্যালয়, এটা একটা পরীক্ষা কেন্দ্র। এর কোনো ক্যাম্পাস আছে কিন্তু কোনো ক্যাম্পাস অ্যাক্টিভিটিস নাই। এর দুর্নীতির দায়ে আকণ্ঠ নিমজ্জিত এবং শুধুমাত্র পরীক্ষা নেয়া আর খাতা দেখা ছাড়া, দেখার জন্য দায়িত্ব বন্টন করে দেওয়া ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কী জাতীয় ভূমিকা পালন করেছে এতদিনে? ফলে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের শেষে যখন 1992-93 সালের দিকে কয়েকটা প্রশ্ন এসেছিল। একটা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা যখন বিশ্ববিদ্যালয় যখন প্রাইভেট হয়ে যায়, তখন সেগুলো আসলে প্রাইভেট হয় না, সেগুলো বাণিজ্যিক বিশ্ববিদ্যালয় হয়। এখন তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও এখন অনেক কষ্ট করে টাকা খরচ করে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কারণ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় নাই, বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্ররা যান? কারণ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা নেই বলে। আমরা পড়তে চাই, আমাদের যুবকরা পড়তে চায়, আমাদের শিক্ষার্থীরা, কিন্তু তাদেরকে জায়গা দিতে পারি না। তাদেরকে এখন আমরা বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ে গিরিপিগে রূপান্তরিত করছি। ঠিক সেই সময় আবার প্রশ্ন রইল বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো একটা
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সেই তখন আমরা বলছিলাম এটা জাতীয় শিক্ষা বোর্ডের উন্নততর সংস্করণ হলো। এখন তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাস্তবে শিক্ষার মান উন্নয়নে কোনো ভূমিকা পালন করে নাই, বরঞ্চ শিক্ষা নিয়ে ব্যবসাকে নানাভাবে প্রমোট করেছে, দুর্নীতিকে নানাভাবে প্রশ্রয় দিয়েছে এবং দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছে। তাহলে তিতুমির সহ এই যে 7 কলেজ কোন নিয়মে চলবে, কার অধীনে চলবে? বলা হলো এই 7 কলেজকে নিয়ে আর একটা বিশ্ববিদ্যালয় করা হবে। আচ্ছা, তখনও কথা হলো যে দাবির প্রেক্ষিতে জনতুষ্টিবাদী সিদ্ধান্ত নেওয়া, মানে যেহেতু দাবি করেছে তাই একটা দাবিটা মেনে নিলাম, কিন্তু এর ফলাফলটা কি হবে সেটা কি আলোচনা করা দরকার ছিল না? সেটা আলোচনা করলে 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, তার ভবিষ্যৎটা কি হবে সেটা একটু ভাবা উচিত। এই বিতর্কটা যখন আসছে তখনই প্রশ্ন এলো, তাহলে তিতুমির বলছে আমাদের দীর্ঘদিনের একটা দাবি আছে, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তিতুমিরকেই একটা বিশ্ববিদ্যালয় করে ফেলা উচিত ছাত্র সংখ্যার দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। তখন উচিত ছিল শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বসা। বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটা কী হবে, সেই শিক্ষা দেবেন কারা, শিক্ষার অবকাঠামোটা কীভাবে নির্ধারিত হবে, শিক্ষার কারিকুলাম কিভাবে নির্ধারিত হবে, সেগুলো নিয়ে একটা ভালো আলোচনা করা দরকার ছিল। কখনো কখনো উস্কানি দেওয়া হয়েছে আন্দোলনে, কখনো দমন করার চেষ্টা করা হয়েছে, দুটার ফলাফলই কিন্তু ভালো হয়নি। গত যে কয়েকদিন ধরে তিতুমিরের ছাত্ররা আন্দোলন করছে, আমরা কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ কিন্তু খুব বেশি তাদের সঙ্গে আলোচনা করতে দেখি নাই। যদি এই ছাত্রদের সঙ্গে একটা আলোচনা করা হতো, আলোচনার মধ্যে দিয়ে কি একটা পথ বের করা যেত না যে শুধুমাত্র তাদের দাবির প্রেক্ষিতেই আমরা বিশ্ববিদ্যালয় করে দিলাম, অথবা বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করলে কিন্তু জনগণ সমুচিত শাস্তি দেবে। আজকে বলছে কি এই আন্দোলন যদি বেশি দিন কন্টিনিউ করে জনগণই নাকি তার শাস্তি দেবে। তো এইভাবে কথা বলাটা কোনোটাই ঠিক না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার বিস্তারের জন্য, শিক্ষা গবেষণার জন্য এবং জ্ঞান সৃষ্টির জন্য একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ যেমন সরকারের থাকে, পাশাপাশি ছাত্রদের দাবিটাকেও যুক্তিসঙ্গত দাবি কিনা তা নিয়ে যাচাই বাছাই করার পরিবেশটা যেন তৈরি করে। রতন ভাই অনেকটা আলোচনা করেছেন যে আজকে তিতুমির কলেজের ভূমি, আবাসন, পরিবহন সংকট নিরসনে আগামী 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, এবং তার পরপরই তারা আন্দোলনটা 7 দিনের জন্য প্রত্যাহার করেছেন। এই যে এতদিন ধরে জনভোগান্তি, তাদের আন্দোলন, আমরণ, অনশন, এটা আগে কেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া গেল না, যে প্রশ্নটা রতন ভাইও করেছেন, আপনি কি মনে করছেন? আসলে একটা জিনিস আমরা তো এই ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টিরিয়াম গভর্নমেন্টের একটা জিনিস আমরা ইতিমধ্যে উপলব্ধি করেছি, সেটা হলো এদের মধ্যে সমন্বয়ের ব্যাপক অভাব। এটা কিন্তু আমরা বারবার বলেছি। এটা দুটি কারণে হতে পারে, একটা হলো তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব, আর অন্যটা হতে পারে যে এই সংকটকে তারা সংকট মনে করে কিনা, এটা একটি বিষয়। যেমন আপনি বললেন যে 7 দিন পর কেন, এটা উচিত ছিল সরকারের পক্ষ থেকে আগে গিয়ে এটাকে অ্যাড্রেস করা, যে কেন ছাত্ররা, যে কথাটি রতন ভাই চমৎকার বলেছে যে আলোচনা ছাড়া তো কোনো সংকট সমাধানের কোনো সুযোগ নেই। কিন্তু আপনি দেখেন এইটা কিন্তু আলোচনাও হয়নি। ছাত্ররা দীর্ঘ প্রায় 7 দিন ছিল, সরকার আশ্বাস দিয়েছে এরা হয়তো নিজেদের অবস্থানটা দেখানোর জন্য হয়তো সরে গেছে। আর আরেকটি একটা কথা আমি রতন ভাইয়ের সাথে একেবারে হুবহু একমত, যে একটা প্রতিষ্ঠান যখন আপনি প্রতিষ্ঠা করতে চান তখন তার শিক্ষার মান, তার অবকাঠামো, শিক্ষকদের মান এবং শিক্ষা উপযোগী সেই ভৌত অবকাঠামো সেখানে আছে কিনা, এগুলি কিন্তু চিন্তার বিষয়। আমরা অনেক, যে কথাটি রতন ভাই বলেছে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা দেখি ভাড়া বাড়িতে, উপরে নিচে গ্যারেজ, মাঝখানে বিশ্ববিদ্যালয়, উপরে বসবাস করে। তো একটা বিশ্ববিদ্যালয় কি আপনার একটা শারীরিক, মানসিক একটা চিন্তা জগৎ, একটা পরিবর্তন এনে দেওয়া। কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো একেবারে ফের বাণিজ্য, কমার্স, ব্যবসা, এটা আর কিছুই নেই। তা আপনি এই জায়গাগুলিকে যদি আমরা অ্যাড্রেস না করে আমরা যদি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াই, তাইলে কি সেই মান হবে? আমরা তো অনেকে দেখি যে অনেক বিশ্ববিদ্যালয়ে যেগুলি প্রাইভেট দেওয়া হয়েছে তার ক্যাম্পাস নাই, তার শিক্ষক নাই, তার অবকাঠামো নাই। তো এই যে শিক্ষার্থীরা এর আগামী দিনে কি শিখবে, এটা আমাদের তো বিবেচনা করতে হবে। আর আরেকটি ব্যাপার আমি যেটা মনে করি, এটা আসলে যে কোনো কিছু আমাদের আবেগের সাথে বিবেচনা করলে না, বাস্তবতা নিরীক্ষা করতে হবে। আজকে 7টা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবমুক্ত করে দেওয়া হয়েছে। তা আপনি যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করেন, তাহলে কেন ঢাকা কলেজকে করবেন না? কেন আপনি ইডেন কলেজকে করবেন না?
কেন আপনি বাংলা কলেজকে করবেন না, কেন আমরা সর্বোচ্চ ছাত্র তেজগাঁ কলেজে তাকে করবেন না? অর্থাৎ বাস্তবতার নিরিখে আপনাকে কিন্তু এইসব সিদ্ধান্তগুলি নিতে হবে, এবং যারা দাবি দেওয়া করে তাদেরও কিন্তু এই সরকারের সক্ষমতা বা রাষ্ট্রের ব্যয় করার মতো সেই সক্ষমতা আছে কিনা। আপনি দেখেন একটা জিনিস আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ছাত্র রাজনীতির কর্মী, জগন্নাথ কলেজ যেটা ছিল, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি করা হলো, সেটা একসময় পালন করা হলো, মানে ঘোষণা দেওয়া হলো, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে প্রায় 7-8 বছর পর্যন্ত তারা কি কলেজ না বিশ্ববিদ্যালয়, এইটাই তারা বুঝতে পারছে না, এখনো পূর্ণাঙ্গ রূপে সবকিছু হয়নি। তখন আমরা ছাত্র নেতৃত্বে ছিলাম, আমাদের কাছে অনেকবার এসেছে যে আসলে আমরা কি, আর যারা ওখানে শিক্ষক তারা একদিকে সরকারি বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, তো শিক্ষা একটা কর্মকর্তা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এর মধ্যে তো একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। সর্বশেষ একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে কিন্তু তারপর এখনো দেখেন প্রতিনিয়ত সংকট, ক্লাসরুম নাই, আপনার আবাসন সংকট, শিক্ষকের স্বল্পতা বা মান অনুযায়ী যে ধরনের শিক্ষা দরকার সেটা হচ্ছে না। এই নানা বিষয় বিচার বিবেচনা করে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। শুধুমাত্র বাহবার জন্য অথবা সরকার নিজেদের কৃতিত্ব দেখাবার জন্য একটা প্রতিষ্ঠান করবে, এটা আমি ব্যক্তিগতভাবে এটার আমি সমর্থন করতে পারি না। আমি বরং এই সকল কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্তগুলি নেওয়া দরকার। রতন ভাই, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, মানে সেখানে শিক্ষার মান নেই। এই যে সবাই বিশ্ববিদ্যালয় হইতে চায়, কলেজগুলো এবং নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি করতে চায় এবং ছাত্ররাও সেখানে ভর্তি হতে চায়, আসলে কোয়ালিটি শিক্ষা দরকার নাকি এরকম শুধু বিশ্ববিদ্যালয়ে পড়লেই হবে কর্মমুখী শিক্ষা ছাড়া? শিক্ষার সঙ্গে তো গুণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা তো মানুষের গুণ বাড়ায়, ফলে সেই শিক্ষার গুণটা যদি না বাড়ে তাহলে শিক্ষা কি সার্টিফিকেট দেবে? শিক্ষা কি জ্ঞান দেবে না? তো জ্ঞান দিতে গেলে তাহলে কি করতে হবে সেই বিষয়টা তো রাষ্ট্রের দেখার কথা। অনেকে বলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি। আমরা তো মনে করি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বারবার বলেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু বেশি না। বেশি নাই অর্থ যদি জনসংখ্যার কথা বিবেচনা করি, আচ্ছা আমাদের বাংলাদেশে কি আছে? আমাদের মাটির নিচের সম্পদ সীমিত, আমাদের ভূমির পরিমাণ কম, আমাদের জনসংখ্যা অনেক, আমাদের চাহিদা অনেক, মানুষের জীবন বিকাশের কত রাস্তা, সেই রাস্তাগুলো আমাদের এখানে রুদ্ধ হয়ে আছে। ফলে আমাদের এখানে প্রচুর শিক্ষিত মানুষ দরকার, প্রচুর ডাক্তার দরকার, প্রচুর ইঞ্জিনিয়ার দরকার, প্রচুর কৃষিবিদ দরকার, এবং সবচেয়ে বড় দরকার দক্ষ জনশক্তি। তো সেগুলোর জন্য মানসম্পন্ন শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কি সম্ভব? কেউ যদি বলে বাংলাদেশে তো এখন 54টা কিংবা 55টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় 112টার মতো আছে, আর কেন বিশ্ববিদ্যালয়? খেয়াল করে দেখুন তো প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কী পরিমাণ ছাত্রছাত্রীরা আসে। তার মানে তাদের তো পড়ার একটা আকুতি আছে, পড়ার আগ্রহ আছে। আমি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সেই আগ্রহকে স্বীকৃতি দিয়ে তাদের জন্য সুযোগ তৈরি করে দেব, নাকি বলবো না পড়াশোনা করবা না? এখন যদি বলে এখন কর্মমুখী শিক্ষা দাও, আচ্ছা যে শিক্ষাগুলো পাচ্ছে অথবা যে শিক্ষা পাচ্ছে না, যারা শিক্ষা পাচ্ছে না তারাও কি কর্ম করতে পারছে? বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা তো অনেক, তারাও কি পাশ করে সব কিছু করতে চাকরি পাচ্ছে? ফলে চাকরি পাওয়া না পাওয়াটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার উপর নির্ভরশীল। চাকরি পাওয়া না পাওয়া হচ্ছে শোষণমূলক ব্যবস্থার উপর নির্ভরশীল। আমি কত কম কর্মী দিয়ে কত বেশি কাজ করাতে পারি, কত বেশিক্ষণ সময় আমি ওভারটাইম করাতে পারি, কত কম মজুরিতে কাজ করাতে পারি, সেগুলো হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার ফল। আরেকটা জিনিস দেখুন, আজকেও দুঃখজনক একটা খবর দেখলাম না, লিবিয়ার উপকূলে যে প্রায় 10 জনের উপরে লাশ শনাক্ত করা গেছে, আর বাকিরাও শনাক্তের অপেক্ষায় আছে। এটা তো বাংলাদেশেরই ছেলে তো 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা ইতালিতে যেতে চেয়েছিল। কেন? এই দেশ কেন তাদেরকে ধরে রাখতে পারেনি? কেন এই ছেলেমেয়েরা, আমি টিভিতে যাদেরকে দেখলাম তাদের বাড়িঘরের, তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই তো সন্তান, জায়গা জমি বিক্রি করে কেন দেশ ছেড়ে বাইরে যেতে চায়? রাষ্ট্রকে এগুলো ভাবা উচিত নয়। ফলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট হয়েছে, এই কথাটা বন্ধ করা উচিত। এখন আমাদের করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে হবে, গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, এবং শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের বিষয়টাকেও আস্তে আস্তে আমাদের যুক্ত করে দেখতে হবে। আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং
নৈরাজ্য বিশৃঙ্খলার চেষ্টায় কোনো ছাড় নয়, লিফলেট বিতরণকারীদের গ্রেফতার সহ করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? না, আমি মনে করি এটা সরকার একটা দ্বিমুখী নীতি। আপনি একদিকে দেখবেন যে বিশেষ করে এই 5ই আগস্টের পর প্রায় 2000 লোক হত্যা হয়েছে, অসংখ্য জায়গায় সন্ত্রাস অস্ত্র ব্যবহার করা হয়েছে, অথচ আমরা দেখলাম যে অনেক মামলা হয়েছে বাংলাদেশে। এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বললেন যে 5ই আগস্টের পর যে মামলাগুলো হয়েছে তাদেরকে গ্রেফতার করা যাবে না। অর্থাৎ আপনি সারা বাংলাদেশে এখন দেখেন আওয়ামী লীগের নেতারা, সন্ত্রাসীরা অথবা যারা অপকর্মের সাথে জড়িত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না। তা আপনি একদিকে সেই সকল অপরাধীদেরকে আপনি গ্রেফতার করবেন না, আইনের আওতায় আনবেন না, অন্যদিকে আবার হুমকি দেবেন, এই দ্বিমুখী নীতি কেন আপনার? কারণ তাদের তো এখানে অবস্থান করছে। আমরা তো বাংলাদেশের ছোট্ট একটি জায়গা, আমরা তো দেখি তারা প্রকাশ্যে আছে, শুধু উপরের দিকে হায়ার লেভেলের কিছু লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, বাকিরা তো আছে। তাদের সুনির্দিষ্ট মামলা থাকার পরেও তো আপনি তাদেরকে গ্রেফতার করছেন না। তাহলে আপনাকে তো একটা ভূমিকা যেতে হবে যে না, যারা ফেসি, যারা আমাদের এই 15.5 বছর আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যারা এই যে গুমের সাথে জড়িত, নির্যাতনের সাথে, অগ্নিসংযোগের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক আন্দোলনের উপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমি একটা কথা বলি, আপনি সরকার আগামী দিন বলুক যে সুনির্দিষ্ট অপরাধে যারা আসামি তাদের গ্রেফতার করা হবে। এই যে এই বিক্ষোভ বা কোনো কিছু, এর আপনি একটা বিক্ষোভের ভরটুকু আপনি খুঁজে পাবেন না। তারপরে একদিকে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, অন্যদিকে বলে দমন করা হবে, এইটা মানে খুব একটা এফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয় না। বরং আমি মনে করি এই যে এই সরকার অনেক কথাগুলো বলছে যে বাংলাদেশ থেকে বিরাট অর্থ চলে গেছে, বলে না? একটা লোকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করেছে, এখন আপনি দেখেন, বা কাউকে গ্রেফতার করছে, ওই পর্যন্ত তো আমরা দেখলাম। এরপর আপনার ব্যবস্থাটা কি? আমরা দেখতে পাচ্ছি যে একটা বিরাট বিরাট অভিযোগ। এই যে আমরা দেখলাম যে 8 আগস্ট মনে হয় প্রথম আলো একটা নিউজ করেছিল যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সাবেক পলায়ন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ, তার বোন শেখ রেহানা টিউলিপ প্রায় 60,000 কোটি টাকা নিয়ে গেছে। আজ পর্যন্ত কি আপনি মামলা করেছেন? আপনি মামলা করেছেন? শুধু আপনি পত্রিকায় আমরা দেখলাম, আর কোনো ব্যবস্থা নেই। তারপর নানা ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে আমরা দুর্নীতি, প্রতিদিন পত্রিকা আপনারা গণমাধ্যমে দেখেন, তার বিরুদ্ধে কার্যকরী কি ব্যবস্থা গ্রহণ করেছে? কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরং আমরা মনে করি এই যে প্রেস যেটা বলেছে, এইভাবে ফাঁকা বলি দিয়ে কোনো লাভ নাই। আমরা বাস্তবায়ন দেখতে চাই, অ্যাকশন দেখতে চাই, যে যারা এই 15 বছর মানুষ উপর অত্যাচার নির্যাতন করেছে, গণতন্ত্রকে হত্যা করে, তার ব্যবস্থা নেন। আমরা বলি আগামী দিনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন আপনি করবেন, এটাই তো আমাদের সবার লক্ষ্য। কিন্তু সেই নির্বাচন লক্ষ্যের জন্য যারা নির্বাচনকে কলুষিত করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আপনি নিয়েছেন? এই যে 2014-তে বিনা প্রতিদ্বন্দ্বী একটা নির্বাচন করেছে কি? এটা ফেরেশতারা করেছে না বাংলাদেশের মানুষ করেছে? কই তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে? বাদ দেন, শেখ হাসিনারা বলেছে যে কেউ এরা অংশগ্রহণ না করলে আমরা কি করব। ধরলাম যে কেউ অংশগ্রহণ করলো না, তারা ভিন্ন। 18 নির্বাচনও তো একটা দালিলিক প্রমাণ আছে, রাতে ভোট দেওয়া হয়েছে। ভোটের পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, পার্সেন্টেজ বাংলাদেশের ইতিহাসে এত কাস্টিং ভোট কখনো হয়নি। তাহলে এটা তো একটা জ্বলন্ত অপরাধের প্রমাণ। আপনি ব্যবস্থা নেন না কেন? কোন ডিসিএসপিরা তখন দায়িত্ব ছিল? তারা কি বাংলাদেশে চলে গেছে? বরং আমরা পত্রপত্রিকায় দেখি তারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, এই সরকারই তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছে। তা আপনি যদি একটা এক্সাম্পল সৃষ্টি না করতে পারেন, তাহলে তো হবে না। আপনি 18 নির্বাচন যারা কন্ডাক্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যারা অবৈধভাবে এমপি হয়েছে তাদেরকে অযোগ্য ঘোষণা করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা অংশগ্রহণ করতে পারবে না। আপনারা তো সেই দিকে যাচ্ছেন না, আপনি শুধু কথার কথা বলে। সুতরাং কার্যকরী ব্যবস্থা নেন, তাহলে জনগণ স্বস্তি পাবে। আমরাও রাজনৈতিক অত্যাচার, নির্যাতন যে আমরা দীর্ঘদিন ভুগেছি, আমরাও মনে করবো যে না, কিছুটা স্বস্তি আমরা পাচ্ছি। রতন ভাই বলছিলেন যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা। আসলে কি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর 5 আগস্টের পরে যে অবস্থা, তাতে কি কার্যকরী ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা কি এখনো গড়ে উঠেছে, বা মনোবল কি ফিরে পেয়েছে তারা কাজে, মানে মনোনিবেশ করার মতো? আচ্ছা, মনোবলটা হারিয়ে গেল কেন? মনোবল হারানো আর কর্মফলটা দুটোর কি একটু বিশ্লেষণ হওয়া দরকার না? 6 মাস যথেষ্ট সময়। পুলিশের মধ্যে কেন এই ওরিয়েন্টেশনটা হলো না? যদি রাষ্ট্রের এবং সরকারের সত্যিকার অর্থেই ভাবনা থাকতো যে পুলিশ মনোবল হারিয়েছে,
এবং পুলিশের মনোবল বাড়ানো দরকার। তাহলে তো যথেষ্ট সময় 6 মাস কি করা যায়? তারা ওরিয়েন্টেশনটা করতে পারতেন যে দেখুন আগে আপনারা মানে চোখ বন্ধ করে একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে নিজেরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা এবং প্রশ্রয় দিতে গিয়ে নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়েছেন এবং জনগণের উপর নিপীড়ন করতে গিয়ে জনগণের প্রতিপক্ষ হয়েছেন। পুলিশের কাজ তো এটা ছিল না। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়, আপনারা তো জনগণেরই সন্তান। গুলি করে যখন আপনারা মেরেছিলেন তখন যে মৃত্যুবরণ করেছে তার মধ্যে তো আপনারই কলিগেরও সন্তান ছিল। ফলে এগুলোকে আপনারা দেখবেন না? ফলে জনগণের একটা ক্রোধ হয়েছে, একটা ক্ষোভ হয়েছে এবং পুলিশের মুখোমুখি তারা দাঁড়িয়েছে। এখান থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত, আমরা জনগণের মধ্য থেকে জনগণের পয়সায় গড়ে ওঠা প্রতিষ্ঠান, আমরা জনগণের বিরুদ্ধে আমাদের বন্দুক তাক করব না, বরঞ্চ জনশত্রুদের বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করব। এই কথাটা বলতে পারেনি কেন অন্তর্বর্তীকালীন সরকার? কারণ অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু যাদের পাশে আছে অথবা যাদেরকে পাশে রেখেছে তারাও ওই সিন্ডিকেটবাজির সঙ্গে তো যুক্ত হয়ে গেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে একটা চরিত্র তৈরি করেছিলাম, আর আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এলেন তারা ক্রমাগত 6 মাসে কিন্তু অনেকের চরিত্র নষ্টের ভূমিকা পালন করলেন। চরিত্র নষ্ট করার কথা বললাম এই কারণে, যারা প্রতিবাদের শক্তি ছিলেন তারা এখন ক্ষমতার স্বাদ পেয়ে তারা এখন ক্ষমতাকেই আঁকড়ে ধরে ক্ষমতা থেকে সর্বোচ্চ মুনাফা নেওয়ার চেষ্টা করে নিজেদের কমিটমেন্টটাকেও তারা ভুলে যাচ্ছে। এই জায়গাটায় আমরা মনে করি যে সরকারের একটা বিরাট ভূমিকা পালন করা উচিত ছিল। এবং সংস্কার লিখিত রূপে কোন কমিটি কি সংস্কার দেবে এটা পরের প্রশ্ন। যারা ক্ষমতায় আছেন তারাই তো সংস্কারের ভূমিকাটা সবচেয়ে বেশি পালন করতে পারতেন। যে দেখুন এই যে আমরা একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছি, আমরা আমাদের জীবনে যত ধরনের সিম্পলিসিটি রক্ষা করা দরকার সেটা করব। দরিদ্র মানুষের টাকা দেশের বাইরে পাচার হয়েছে, দরিদ্র মানুষের টাকা অপচয় হয়েছে, আমরা অন্তত কোনো অপচয়ের সঙ্গে যুক্ত থাকবো না। ন্যূনতম যেটুকু খরচ না করলে নয় সেটুকু খরচ দিয়ে আমরা আমাদের প্রশাসন ও প্রতিষ্ঠান চালাবো। এটা যদি তারা একটা কমিটমেন্ট করতেন এবং সেটা যদি পালন করার চেষ্টা করতেন, দেখতেন উপর থেকে নিচ পর্যন্ত তার একটা প্রভাব পড়তো। আর পুলিশকে পুলিশ তো বেতন দেওয়া বন্ধ করেনি। গত 6 মাস কি তারা বলেছে যে আমরা কাজ করতে পারছি না, মানসিকভাবে ভীষণ ট্রমার মধ্যে আছি, ফলে আমরা আর বেতন দিতে পারবো না? তা তো বলেনি। বেতন তারা নিচ্ছেন, বেতন দিলে দায়িত্ব পালন করবেন না? দায়িত্ব পালনে তো কখনো কখনো বাধ্যও করতে হবে, কখনো তাদের মধ্যে উপলব্ধি জাগিয়ে তুলতে হবে কি কারণে জনগণের সঙ্গে তাদের এই প্রচণ্ড বিরোধ তৈরি হলো। আর দ্বিতীয়ত হচ্ছে কীভাবে তারা পুলিশকে যে জনগণের সেবক বলা হয়, পুলিশ যেন কোনো দলের সেবকে পরিণত না হয়, এইটা তাদের মধ্যে নিয়ে আসা দরকার ছিল। আর একটা বিষয়, পুলিশের শক্তি কমে যাওয়ার কারণ কি? পুলিশের কাছে জল কামান এখনও আছে, এখনও তারা লাঠিচার্জ করতে পারে, এখনও তারা মামলা নিতে পারে অথবা মামলা দিতে পারে, এখনও তারা গ্রেপ্তার করতে পারে, এখনও তারা থানায় ধরে ওর পিটাতেও পারে। কেন? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে দমন করতে তো পুলিশের মনোবলের ঘাটতি হয়নি, তো তখন ঠিকই তারা পারেন, তাহলে অন্য সময় পারেন না কেন? তার মানে এখানেও খেয়াল রাখতে হবে রাষ্ট্রটার মাথায় বসে আছেন কারা এবং কার ইঙ্গিতে এবং কার বিপক্ষে পুলিশ তাদের ক্ষমতাটা প্রয়োগ করে। এগুলো বললে এই মুহূর্তে আমরা বললে হয়তো মানুষ বলবে তাহলে কি আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করছেন? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার হোক আর স্থায়ী সরকার হোক আর নির্বাচিত সরকার হোক, জনগণের পক্ষে আমাদের দায়িত্বই তো ক্ষমতায় যে আছে তাকে চ্যালেঞ্জ করা, কারণ তিনিই তো দায়িত্ব পালন করবেন, ফলে দায় তিনি নেবেন না। আমাদের এখানে বলেছে সমালোচনা করা যাবে না। যদি সমালোচিত হতে ভয় পাই তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও একটা দুর্বলতা আছে। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতায় থেকে ভূমিকা পালন করবেন, সে ভূমিকা ঠিক না ভুল সেটা কি জনগণ বলবে না? অবশ্যই। জি, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে 2-1 দিন পরেই সরকারের 6 মাস পূর্ণ হতে চলেছে। তো জুলাই অভ্যুত্থান যে স্পিরিট নিয়ে হয়েছিল সেটি আসলেই সরকার কতটুকু আপনার সেই পথে এগিয়েছে বা কতটা পালন করতে পেরেছে? না, আমরা নাগরিক হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসাবে যেই গতিতে যাওয়ার কথা সেই ক্ষেত্রে সেই গতিতে সরকার যেতে পারছে না, বরং আমরা দেখি অনেকটা গতিটা অনেকটা স্লো। সরকারের উচিত ছিল দৃশ্যমান কিছু এই 6 মাসের জনগণের কাছে উপস্থাপন করা, নাগরিকদের কাছে উপস্থাপনা করা, কিন্তু আমার মনে হচ্ছে সরকার সেই ক্ষেত্রে খুব সফল হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা এই যেমন আমরা একটা তো বলি যে আইন শৃঙ্খলা 6 মাসও পারে নাই, দুর্মূল্যের ঊর্ধ্বগতি পারে নাই, সংস্কার যেটা এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সবচেয়ে বড় দাবি, আমরা বারবার বলেছি আপনি একটা রোড ম্যাপ দেন,
একটা একটা টাইম শিডিউল দেন আপনার, যে এই দিনে আপনি এই কাজটি করবেন, সেই ক্ষেত্রেও তাদের দেখি ব্যাপক অনীহা, দেবে কিনা এটাও আমরা জানি না। এই কাজগুলি তো তারা করে জনগণকে একটা স্বস্তি দিতে পারতো, রাজনৈতিক দলগুলিকে একটা স্বস্তি দিতে পারতো, কিন্তু সেই ক্ষেত্রেও তাদের কেমন যেন একটা ঢিলেমি একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এক, অন্যদিকে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে সেটা হলো হয়তো উপদেষ্টা যারা আছে, আমি শ্রদ্ধা রেখেই বলছি, একজন উপদেষ্টার দায়িত্ব পালনে যে দক্ষতা, যে অভিজ্ঞতা বা যে সাহস দরকার সেটা দেখাতে অনেকটা পাচ্ছেন। বরং আমরা অনেককে দেখি যে কেমন একটা লুকাবার একটা মনোভাব। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনাকে দৃশ্যমান আপনাকে দেখতে হবে যে আপনি আমার কাজ করতে চান, কিন্তু সেইটা আমার কাছে মনে হয় না। যেমন আমরা দেখেছি কি রাজনৈতিক সরকার বা যে কোনো সরকারের সময় কয়েকটা মন্ত্রণালয়কে আপনাকে কিন্তু দৃশ্যমান হতে হবে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়, এই দুর্মূল্য উদ্যোগতি, আপনি কি দেখেছেন কোথাও যে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়ে বাজার মনিটরিং করছে? অথবা আপনি দেখেছেন কি কোথাও টিসিবির কোনো ভূমিকা? আপনি দেখেছেন যে ভোক্তা অধিকার পরিষদ যে বাজার কেন দাম বাড়াচ্ছে সেইটা তারা তদারকি করছে? অথবা আমরা যেটা শুনি যে ওই যে একটা সিন্ডিকেশনের মাধ্যমে দুর্মূল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে গভর্নমেন্ট এখন তো আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, এখন তো কোনো প্রেশারের জায়গা নেই, তাহলে হয় আপনি কেন সিন্ডিকেট এখন ম্যানেজ করতে পারছেন না বা ভেঙে দিতে পারছেন না? হ্যাঁ, সিন্ডিকেট যদি করে আপনি বিকল্প ব্যবস্থা তো করবেন। আমরা শুনি যে আমার ব্যবসায়ী এলসি খুলতে পারে না, ডলার নাই, আপনি ব্যবস্থা করেন বিশেষ ব্যবস্থাপনায় যে আমি এইটা করে দিচ্ছি, আপনারা কন্ট্রোল করেন। এই সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক, পাশাপাশি সরকারের যে মূল লক্ষ্য সংস্কার করে আগামী দিন একটি নির্বাচন করা, সেই ক্ষেত্রে আমরা একটা খুব কার্যকরী ব্যবস্থা আমরা গ্রহণ করে দেখতে পাচ্ছি না। কারণ আমি যে ব্যক্তিগতভাবে মনে করি আমরা কি চাই যে নির্বাচন কমিশন সংস্কার। তো নির্বাচন কমিশন আজ পর্যন্ত স্বাধীনতা 53 বছরে আপনি কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে সেই আইনটি আপনি করেন নাই, তাহলে আপনি 6 মাসে কি আইনের খসড়া করে আপনি কি স্টক হোল্ডারকে দিতে পারতেন না? করেন নাই। আপনি বিচারপতি নিয়োগ হবে, আমরা দেখলাম আপনি একটা কাঠামো করলেন, কিন্তু তার কোয়ালিটি কি, তার সে কোন শর্তে সে বিচারক নিয়োগ হবে সেইটার এখনো আমরা দৃশ্যমান দেখি না। বরং আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এটা আরেকটা তামাশার বিষয়। আপনি এই যে প্রশাসন সাজাবেন, ইতিমধ্যে আপনি দেখবেন সেই দলীয়করণ মুক্ত করবেন, এছাড়া সাথে কিছুই হয়নি। আমার তো মনে হয় যে হাসিনার পেতাত্তার এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আপনাকে এগুলি তো দৃশ্যমান প্রমাণ করতে হবে যে আপনার আন্তরিক অ্যাক্টিভ, আপনি এগুলি করতে চান, কিন্তু সেটা আমাদের কাছে খুব মনে হয়। বরং আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে নিউট্রাল ক্যারেক্টারটা, সেই ক্ষেত্রে এখন নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আপনি ক্ষমতা থেকে দল করাতে চাচ্ছেন, আপনি কাউকে এই যে নির্দলীয় চরিত্রের বাইরে কাউকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। এই জায়গায় সরকার আরো সতর্ক হওয়া উচিত, কারণ জনমতে একটা নেগেটিভ মেসেজ যাবে, যেটা আগামী দিনে সরকারের ভাবমূর্তি নিয়েই মানুষ প্রশ্ন তুলতে শুরু করবে। কিন্তু আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনায় যাচ্ছি রতন ভাইয়ের কাছে। রতন ভাই, আমরা সরকারের 6 মাস পূর্ণ হতে চলেছে, সে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। মোশাররফ ভাই একটি কথা বলেছেন যে সরকারের গতি স্লো, তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন গত 6 মাসের সরকারের কর্মকাণ্ড? সরকারের আসলে কাছে আমরা কি প্রত্যাশা করেছিলাম আর সরকার কি প্রতিজ্ঞা করেছিল, এই দুটো দিয়ে তো মূল্যায়ন হবে। আমাদের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, পতন হয়েছে এবং পলায়ন হয়েছে। তো পতন, পদত্যাগ, পলায়ন, এটার পরে যারা ক্ষমতায় এলেন তারা তো একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখাবেন। সেটার জন্য 1 মাস 2 মাস হয়তো খুব স্বল্প সময়, কিন্তু 6 মাস কিন্তু অত অল্প সময় নয়। সেই সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কারণগুলো কী ছিল সেটা নিশ্চয়ই তারা সবাই জানতেন, আমরা সবাই জানি। তো যে কারণে অতীত সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছিল, সেই কারণগুলো দূর করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের একটু বিবেচনা করে দেখতে হবে। 2, যে ইস্যুগুলো জনজীবনকে ভারাক্রান্ত করে সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে এমন এমন ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা হলো, তখন আবার মানুষ ভাবতে শুরু করলো তারা কি আগের মতো মানে নন সিরিয়াস ইস্যুকে সিরিয়াস ইস্যু বানানোর চেষ্টা করবেন, অথবা অপ্রয়োজনীয় ইস্যুকে প্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে আসবেন। যেমন আমাদের কারো মধ্য দিয়ে এই জাতীয় সঙ্গীত,
দেশের ইংরেজি নাম এবং বাংলা নামের মধ্যে ডিফারেন্সটা কোথায় হবে, তারপরে কখনো কখনো পতাকা, কখনো কখনো মানচিত্র, এই সমস্ত বিষয়গুলো যে নিয়ে আসলেন, তাতে করে মানুষের মধ্যে হলো যে এই বিতর্কগুলো কি সমাধান করার জন্য না সময় ক্ষেপণ করার জন্য? কখনো কখনো সমাধান করার জন্য বিতর্ক হয়, কখনো কখনো একটা সময় ক্ষেপণ করার জন্য বিতর্ক হয়। তাহলে সময় ক্ষেপণটা কিসের জন্য? একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের জন্য, নাকি তাদের পছন্দের দলকে তৈরি করবার একটা ব্রিদিং স্পেস দেওয়ার জন্য? এটা কি নতুন দলের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ, নাকি সংস্কারের জন্য সময় ব্যবহার করা? এই প্রশ্নগুলো সামনে এসছে। এই প্রশ্নগুলো সামনে আসতে গিয়ে আড়ালে চলে গেল আমরা গণতান্ত্রিক সংস্কৃতিটা গড়ে তুলতে পারছি কিনা। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে তো এই অতীত সরকারের বিরুদ্ধে একটা বড় মানে জাগরণের ক্ষেত্র তৈরি হয়েছিল। তো এই সরকার এসে কিংবা তার টাস্কফোর্সের রিপোর্টের মধ্যে এই কথাগুলো যখন আসে যে ছাত্র রাজনীতিটাকেই বন্ধ করে দিতে হবে, তখন কিন্তু মনে হয় যে যার মাধ্যমে আপনাদের আগমন সেটাকেই কি তা আপনারা বন্ধ করে দিতে চান? অথবা যে মজুরি বৈষম্য অথবা মজুরি বকেয়া, মজুরির বৈষম্য এবং বকেয়া দুটোই শ্রমিকদেরকে বিক্ষুব্ধ করেছিল, সেগুলো সমাধান করার ক্ষেত্রে কি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলেন? সব মিলিয়ে মনে হলো যে তারা ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। যদি ফোকাসটাকে সুনির্দিষ্ট রেখে কাজ করতেন তাহলে আমরা স্লোথ কিংবা গতিসম্পন্ন নিয়ে একটা তুলনামূলক আলোচনা করতে পারতাম। এখন যদি ফোকাসটা থাকতো নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমরা নানা ধরনের কথা শুনলাম কেন, অথবা এখনও শুনছি কেন? যদি ওটাই ফোকাস হতো, অথবা যদি বলতো হ্যাঁ আমরা সংস্কার করতে এসেছি, তাহলে সংস্কারের এজেন্ডাগুলো কী কী ঠিক করা দরকার ছিল? এবং সবচেয়ে বেশি দরকার ছিল যে আমরা তো অন্তহীন কালের জন্য এই সরকার থাকবো না, আমরা আন্দোলনের মধ্য দিয়ে এসেছি, নির্বাচনের মধ্য দিয়ে চলে যাব। তাহলে এই আন্দোলনের মধ্য দিয়ে আসা সরকার নির্বাচনের জন্য কতটুকু সময় নেবে তার একটা রোডম্যাপ দরকার ছিল। সেগুলো কিন্তু খুব আমরা ভালো পাই নাই। ফলে মনে হচ্ছে অনেকটা অ্যাডহক ভিত্তিতেই চলছে। ভাই, আপনার কাছে আসছে সেটা হচ্ছে যে আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। তো আসলে কোন তথ্যের ভিত্তিতে এমন কথা বলছেন? না, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে একটা লক্ষ্য করবেন যে সরকারের উপদেষ্টার মধ্যে 3 জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আছে। তারা এখন একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতেছে। আমরা কিন্তু বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে নিরপেক্ষ, তার নিজের শক্তিতে তার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বাইরে একটা সাক্ষাৎকারে বলেছে খুব শীঘ্রই ছাত্রদের একটি দল হবে। তাহলে কি রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা করছে বা সরকার পৃষ্ঠপোষকতা করছে তাদেরকে? এই প্রশ্ন তো আমাদের মাঝে, সবার মাঝে। তারপর আপনি দেখবেন আমি এখানে এসেছি একটা দলের পরিচয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রতন ভাই এসেছে একটা দলের পরিচয়। এই নাগরিক কমিটি এখন পর্যন্ত কোনো দলের জন্মগ্রহণ করেছে? তাহলে আপনাদের কাছে এত গুরুত্ব কেন? জবাব দেবেন? জানি না, জবাব নাই আপনাদের কাছে। আপনারা কিন্তু তাদেরকে ডাকেন। তাহলে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, তাদের ডাকেন না কেন? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা নানা প্রেশারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানেই তো প্রশ্ন করা যায় যে সরকার কতটুকু নিরপেক্ষ। এক, তারপর আপনি দেখবেন এই রাজনৈতিক দলের, হ্যাঁ যে কথা রতন ভাই বলবে যে রাজনৈতিক দলেরই কাজে তো আপনার ভুল ত্রুটি আপনাকে যেমন প্রশংসা করবে, তখনই আপনাকে আবার নিন্দাও করবে, আপনাকে আবার বাতলিও দেবে যে আপনি এখানে ভুল হচ্ছে। সেখানে রিয়াক্টটা হচ্ছে মারাত্মক। যেমন এক উপদেষ্টা বলেই ফেললো যে 53 বছরে কি করেছে রাজনৈতিক দলগুলি। আমরা যদি বিনয়ের সাথে প্রশ্ন করি যে আপনি এখানে যে এসেছেন এটা কার বদৌলতে? এই যে এখন উপদেষ্টা হলেন, কার এই রাজনৈতিক পালা বদলের কারণেই তো আজকে এখানে আপনি এসেছেন। তো এই সকল ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে কিছু কিছু লোক অতি উৎসাহী হয়ে তার এই যে আপনার একটা নিরপেক্ষ চরিত্রটার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। হ্যাঁ, যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যদি রাজনৈতিক দল করতে চায়, অবশ্যই উপদেষ্টা থেকে তারা রাজপথে চলে আসুক আমাদের কাতারে, তাহলে আমরা বুঝবো একটা নিরপেক্ষ ফিল্ড তৈরি হচ্ছে। আমরা এতদিন আন্দোলন করেছি, আমরা কি বলেছি? লেভেল ফিলিং ফিল্ড। তা আমরা সে ফিল্ড তো আমরা দেখি যে কোথাও উঁচা নিচা, কোথাও সমতল, আবার কোথাও পানি। তো এইভাবে তো আর খেলা হবে না। খেলা হতে হলে তো আপনাকে সবার জন্য ইকুয়াল একটা মাঠ তৈরি করতে হবে, যাতে যার যার পারফরমেন্স শো করে এবং জনগণ সেখানে বিচার করবে কে সবচেয়ে ভালো খেলছে। রতন ভাই, ছাত্র যদি রাজনৈতিক দল করে সেটা বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা থাকবে বা
কি হবে তাদের ভবিষ্যৎ? প্রথমত এই প্রশ্নটাই তো কেমন যেন গোলমেলে। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, ছাত্ররা আবার রাজনৈতিক দল করবে কেন? ছাত্ররা ছাত্র সংগঠন করবে। রাজনৈতিক দল করার জন্য যে কোনো বয়সের মানুষই করতে পারে, তাই না? তার নামটা কেন ছাত্ররা যদি রাজনৈতিক দল করে? বলতে পারে এরকম যে অভ্যুত্থানের ফলে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নানা ধরনের দল গড়ে উঠতে পারে। মানুষের আকাঙ্ক্ষাগুলোর একটা প্রতীক হিসেবে তো রাজনৈতিক দল কাজ করে। তা একটা নতুন দল যদি গড়ে ওঠে, তারা বলে আমরা অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে চাই, অভ্যুত্থানের প্রতিজ্ঞাগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধরনের বাংলাদেশকে গড়ে তুলতে চাই। একটা রাজনৈতিক দল তো গড়ে উঠতেই পারে। ছাত্ররা রাজনৈতিক দল গড়ে তুলেছে, ছাত্ররা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, ছাত্ররা মেটিকুলাসলি ডিজাইন করে এই কাজটা করেছে। এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা নোশন তৈরি করা হয়। এর মধ্যে একটু অ্যাপিজিং থাকে, মানে একটু মনে হয় যে একটু তোষামোদি করার মনোভাব থাকে। দ্বিতীয়ত একটু ফুলিয়ে ফাঁপিয়ে যার যতটুকু ক্ষমতা তাকে বেশি করে দেখানোর প্রবণতা থাকে। দুইটাই কিন্তু ভবিষ্যতের জন্য বিপজ্জনক প্রবণতা তৈরি করবে। আন্দোলনের মধ্য দিয়ে একটা দায় তৈরি হয়, আন্দোলনের মধ্য দিয়ে অহমিকা নয়। একটা সাফল্যের মধ্য দিয়ে আরও বেশি পরবর্তী কাজের জন্য মানুষ দায়িত্ব পালন করে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে হঠাৎ করে রাজনীতিতে সৌজন্যতা হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতি থেকে আমরা দেখলাম যে অনেক দিন আগে থেকে, গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলেও আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে, আওয়ামী লীগের কোনো সমালোচনা করলে তাকে যেভাবে হেনস্থা করা হতো, এখনও যদি সেই মনোভাবটাই থাকে যে এখন যারা ক্ষমতায় আছেন তাদের জন্য সমালোচনা করলে হেনস্থার মুখোমুখি হতে হবে, তাহলে মানুষ বলবে যে অভ্যুত্থানের পরে শুধুমাত্র কিছু মানে চেহারা এবং মুখের পরিবর্তন হলো, আমরা তো কাজের এবং আচরণের পরিবর্তন দেখলাম না। এটা কিন্তু মানুষের মধ্যে আবার আরেক ধরনের হতাশা নিয়ে আসবে। আমরা মনে করি নতুন দল আসুক, নতুন চিন্তা নিয়ে আসুক, নতুন পদ্ধতি নিয়ে আসুক, কিন্তু ক্ষমতার প্রশ্রয় থেকে কোনো দল যদি গড়ে উঠে তারা আবার ক্ষমতায় যেতে চায়, তাহলে মানুষ মনে করবে এগুলো ক্ষমতারই একটা বর্ধিতাংশ। তা এটা কিন্তু মানুষের কাছে খুব ভালো মেসেজ নিয়ে যাবে না, অথবা যারা ক্ষমতায় আসবেন তাদের কাছেও মেসেজ নিয়ে আসবে না। তারা কিন্তু জনগণের কাছে পরীক্ষিত না হয়েই ক্ষমতার প্রশ্রয়ে ক্ষমতাশালী হয়ে উঠলে তারাও দুর্বিনীত হয়ে উঠবেন একদিন। মোশাররফ ভাই, রতন ভাই বলছিলেন যে আপনার জুলাই অভ্যুত্থানের পরে আপনার রাজনীতিতে সৌজন্যতা বোধ অনেকটা কমে যাচ্ছে। আগে হয়তো ছিলই না, এখন যেটা তৈরি হয়েছিল সেটাও কমে যাচ্ছে। এটা আসলে কারণটা কি? না, এইটা হলো আমাদের একটা উপলব্ধি তো হওয়া উচিত। কারণ একটা স্বৈরাচার, মানুষ যদি স্বৈরাচার, মানুষ যদি অসহিষ্ণুত হয়, মানুষ যদি অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তার পরিণতি তো আমরা দেখেছি 5ই আগস্ট। আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশে ছিল, এবং আপনি সবচেয়ে লক্ষ্য করবেন যে 300 এমপি তাদের, সব উপজেলা চেয়ারম্যান তাদের, সব বাংলাদেশের মেয়র তাদের, সিটি কর্পোরেশনের মেয়র তাদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সব তাদের। কেউ কিন্তু তাদেরকে রক্ষা করতে পারেনি, পালাতে হয়েছে। সুতরাং আমরা কেন শিক্ষা নেই না? আজকে আমরা এটাকে বলি একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টেরিয়াম সরকার নামেই, কিন্তু এটা অস্থায়ী সরকার, এটা পার্মানেন্ট কোনো বিজ্ঞান। সুতরাং তাদের কাছ থেকে আমরা একটা দায়িত্বশীল ভূমিকা আশা করি, যার জন্য এই যে আপনার সম্মান অসম্মানের আপনি প্রশ্নটা তোলেন, এটা কারো কারো তাদের ভূমিকার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। বরং আমরা কিন্তু এখনো আশাবাদী। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, তার ইমেজ, তার কর্মদক্ষতার সাথে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। উনি যদি সফল হয়, বিশ্বে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আবার উনি যদি কোনো কারণে ব্যর্থ হয়, তার জন্য কিন্তু বাংলাদেশও আগামী দিনে কিন্তু চরম খেসারত দিতে হবে। যার কারণে আমরা মনে করি যে এই টিমটার নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস সাহেব। এখন কোন প্লেয়ার ভালো খেললো না খেললো এইটা বিবেচ্য বিষয় না, বিষয়টা হলো ইউনূসের টিম রেজাল্টটা কি। যার জন্য আমার মনে হয় এই উপলব্ধি থেকে তাকে অত্যন্ত সতর্কতার সাথে এবং দক্ষতার সাথে আগামী দিনে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই আমার মনে হয় যে আপনি যেই সম্মান বললেন অথবা যেই সমালোচনা বলেন, এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে পারি। আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গতকাল গভীর রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আন্দোলনে আহতরা বিক্ষোভ করেছেন তাদের পুনর্বাসন এবং চিকিৎসার দাবিতে। তো সেখানে আমরা দেখলাম যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছুটে গেলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কোথায়?
একটা জিনিস যে জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল এবং যে দায়বোধটা তৈরি হওয়ার কথা ছিল, আকাঙ্ক্ষাটাও তার পূর্ণতা পাচ্ছে না, দায়বোধেরও পরিচয়টা দেওয়া হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টার একটা ভূমিকা, কিন্তু সবসময় আন্দোলনের মধ্যে ছুটে যাওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে দায়িত্বটা পালন করা হচ্ছে। চিকিৎসাটা যদি নিশ্চিত হতো তাহলে তো আর তারা এই পর্যন্ত আসতো না। 2 মাস 3 মাস ধরে কিন্তু এটা নিয়ে প্রচুর মানে বিক্ষোভ আছে, অসন্তোষ আছে, কষ্ট আছে, হাহাকার আছে। 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ক্ষেত্রে নিহত আহতদের ক্ষতিপূরণের জন্য, তাদের চিকিৎসার জন্য। এখানে 250 থেকে 300 জন হাসপাতালে আছেন, তারা বলছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসাটা তারা পাচ্ছেন না। কেউ কেউ এরকম আছে যে প্রচণ্ড ব্যাক পেইন কিংবা পিঠে গুলি খেয়েছেন, তাকে বিদেশে পাঠাতে হবে, বিদেশে পাঠানোর একটা ব্যবস্থাও হয়েছে, কিন্তু বিমানে তার জন্য যে একটা বিশেষ সিট লাগবে সেই সিটটার জন্য বরাদ্দ নাই বলে তার পাসপোর্ট ফেরত নিয়ে নেওয়া হচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে। এটা কিন্তু একটা ক্ষুব্ধতা তৈরি করে। আচ্ছা ধরুন 250 যদি রোগী এখন হাসপাতালে থাকে আর সব মিলে যদি 20,000 আহত থাকে, তো 20,000 আহত জনের জন্য একটা সুস্থ মানে ভালো মতো চিকিৎসার জন্য কত টাকা লাগে? আমরা যদি যে 250 জন হাসপাতালে আছে তাদের জন্য যদি 10 লাখ টাকা করেও বরাদ্দ করি তাহলে তো কত লাগে? 25 কোটি টাকা লাগে। তাহলে আমাদের টাকাটা কিন্তু খুব বড় টাকা ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল যে তাদের প্রতি সেই মমত্ববোধটা। তারা তো আমাদেরকে মুক্ত করবার জন্য নিজেরা পঙ্গু হয়ে গেলেন, আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নিজের কিন্তু অন্ধ হয়ে গেলেন। তো সেই মানুষগুলোর প্রতি রাষ্ট্রের সমাজের দায় পালন করতে হবে না? ফলে এটা তো একটা দায়বোধের ব্যাপার। এখানে দৌড়ে যাওয়ার চাইতেও দায়বোধটা খুব গুরুত্বপূর্ণ। দৌড়ে যাওয়ার মধ্যে দিয়ে এক ধরনের শোভিনিজম আছে, যে কোথাও আন্দোলন হচ্ছে আমি দৌড়ে গেলাম, বাস আমি গিয়ে সমস্যার সমাধান করে দিলাম। এটা কিন্তু পরিকল্পিতভাবে যদি কেউ করে সেটাও ঠিক নয়, অথবা এটাকে কেউ যদি প্রদর্শন করতে চায় সেটাও কিন্তু যথার্থ নয়। উচিত ছিল হাসপাতালের ম্যানেজমেন্টটা কেন এই 6 মাসে ঠিক হলো না সেটার একটা যাচাই বাছাই করা। তাদেরকে কেন রাত 12টার সময় প্রধান উপদেষ্টার ওখানে ঘেরাও করতে আসতে হবে? প্রধান উপদেষ্টার কাছে আসার আগেই তো ছুটে যাওয়া দরকার ছিল। তার মানে কি নাটকের ক্লাইম্যাক্স তৈরি করার পরে কিন্তু তারা শ্যামলীতে বিক্ষোভ করেছে সারাদিন, তারপর রাতে এসেছে। তাহলে কি শেষ মুহূর্তের নাটকীয়তার মধ্য দিয়ে একটি ফলাফল অর্জিত হইল, এরকম ঘটনার আমরা অপেক্ষায় থাকি? তো কেন নাটকীয়তা করতে হবে? কেন যখন তারা রাস্তায় নামলেন অথবা যে গত কয়েকদিন ধরে অসন্তোষ ছিল তখনই কেন আমাদের সবার টনক নড়ে না? তার মানে কি শেষ পর্যন্ত ওই শিক্ষাটাই আবার থাকলো যে সব ক্ষেত্রেই 5ই আগস্ট লাগবে, ক্ষমতা থেকে কাউকে হটাতে গেলেও 5ই আগস্ট লাগবে, চিকিৎসার জন্যও একটা ওই রকম লাগবে, কিংবা দাবি আদায়ের জন্যও এরকম লাগবে। মানে এটা কিন্তু তাহলে আবার বলবো যে একটা নতুন ধরনের সংস্কৃতি তৈরি করবে, যেখানে যুক্তি কাজ করবে না, যেখানে দায়বোধ কাজ করবে না, সেখানে জোর করে ঘাড় ধরে কাজ করিয়ে নাও অথবা কাউকে ধাক্কা মেরে ফেলে দাও। এই মানসিকতা কিন্তু খুব ভালো নয়। আমরা মনে করি যে স্বাস্থ্য উপদেষ্টা তো বটেই, পুরো স্বাস্থ্য টিমের এ ব্যাপারে আরও অনেক দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এতদিন তারা হতে পারেন নাই, তার জন্য তাদের প্রতি যেমন আমাদের ক্ষোভ আছে। কালকে থেকেই যেন আমাদের এই আহাজারিটা বন্ধ হয়। একটা মা, একটা বোন, একজন স্ত্রী, সে যদি বলে যে আমি একজন আহত পঙ্গু মানুষকে নিয়ে কি করব, সে তো আন্দোলনে করতে গিয়ে গুলি খেয়ে পঙ্গু হলো, সে তো নিজে পঙ্গু হলো, সংসারটা তো পঙ্গু হয়ে যাচ্ছে। তার প্রতি আপনারা কেউ দায়িত্ব পালন করবেন না? আপনাকে ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আহতরা তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে রাস্তায় নেমে এসেছে, তো সরকার তো জুলাই ফাউন্ডেশন করেছে এবং সেখানে অর্থ বরাদ্দও দিয়েছে। তাহলে জুলাই ফাউন্ডেশন কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে না? দেখলাম যে কদিন আগে সার্জিস আলম পদত্যাগ করেছেন। না, আমি রতন ভাইয়ের যদি যে আপনারা একটা গাণিতিক যে হিসাব দিয়েছি উনি, যে যারা আছে এতে ট্রিটমেন্ট করতে 25 কোটি টাকা দরকার, তাহলে ওখানে তো 100, আমরা যতটুকু জানি যে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে আর্থিক সংকট হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, যদি সরকার মনে করে এখানে আর্থিক সংকট আছে, তাহলে বাংলাদেশের মানুষ এখন কিন্তু এই যে যারা আন্দোলন সংগ্রাম তাদের প্রতি একটা ব্যাপক আবেগ, সহানুভূতি বলেন অথবা একটা দায়িত্ববোধ বলেন, এটা আছে বলে আমরা মনে করি। সরকার যদি বলে টাকা নেই, ওপেন ডিক্লেয়ার করতে পারে যে আমার এই ফান্ডে টাকা দরকার। আমার মনে হয় বাংলাদেশের বিবেকবান লোক সবাই এখানে অর্থ দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু সেই উদ্যোগটা কোথায়? যে কথাটি এখানে বলেছে আমরা সব জায়গায় বলতে চাই। আপনাকে এর আগে আমি একটু বলার চেষ্টা করেছিলাম যে কয়েকটি মিনিস্ট্রি আছে যেগুলিকে আপনি দৃশ্যমান হতে হবে, পাবলিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন আপনি মনে করেন অর্থ মন্ত্রণালয়,
যেমন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেমন আপনার বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, এগুলি কিন্তু উপস্থিতিটা মানুষ দেখতে চায়। আপনি কতটুকু তাকে স্বস্তি দিতে পারছেন সেটা বড় বিষয় না, কিন্তু আপনি এক জায়গায় যদি যেমন হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, হঠাৎ যদি সেখানে ওই সংশ্লিষ্ট লোক যদি যায়, তাহলে মানুষ করে না করে আমার ব্যাপারে সে কেয়ারফুল। কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে যে কথাটি বলেছে যে একজন দৌড়িয়ে যাবে, তাহলে অর্থাৎ কি এখানে কি অন্য একটা প্লট আপনি তৈরি করছেন যে এদেরকে খুব ইম্পর্টেন্স পার্সন তৈরি করার ক্ষেত্রে যে পরবর্তী নাটক কি হবে সেইটার জন্য আপনি প্রস্তুতি করছেন? এই প্রস্তুতি আমরা করতে পারি। হয় কেন স্বাস্থ্য উপদেষ্টা কালকে এই যারা পঙ্গু আহত তাদের ওখানে যায়নি, কেন যায়নি? তাহলে আপনি কাউকে কি খুব গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করছেন? এগুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। এর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন যে আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। তো সুতরাং আমরা মনে করি সরকার স্বচ্ছতার পরিচয় দেবে এই সকল ক্ষেত্রে, যেখানে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলি না দরকার, এই যে যারা আহত নিহত তাদের পরিবারকে যেমন সহযোগিতা আমাদের করতে হবে, পাশাপাশি এদের চিকিৎসার জন্য দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে যদি সরকার আর্থিক ক্ষেত্রে যদি কোষাগারের সংকট থাকে, আমার মানে উন্মুক্ত জনগণের কাছে তারা তহবিল সংগ্রহের জন্য আহ্বান জানাতে পারে। তহবিল তো দেয়াই আছে, যদি তারপরও লাগে, যদি তারা মনে করে যে না এটাতে হচ্ছে না, করতে পারে। আমার মানে বাংলাদেশের মানুষ তার জন্য প্রস্তুত আছে, কিন্তু এই আহত নিহতদের ট্রিটমেন্ট এবং তাদের পরিবারের পুনর্বাসন করাটা আমাদের কিন্তু সবার নৈতিক দায়িত্ব। জুলাই ফাউন্ডেশনের গতিশীলতাটা কি ঠিক আছে? এখন তো মনে হচ্ছে অনেকটা পাচ্ছেন। আমরা দেখলাম সার্জিস পদত্যাগ করেছে, তারপর মুগ্ধ, উনিও মানে একটা দায়িত্ব ছিলেন, মুগ্ধর ভাই একটা দায়িত্ব ছিলেন, উনিও মানে অপরগতা প্রকাশ করেছেন যে এইভাবে এই কাঠামোতে বা এই স্ট্রাকচারে কাজ করা যায় না। সরকার এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। জুলাই ফাউন্ডেশনের কথা বলছিলাম যে সার্জিস আলম পদত্যাগ করেছেন, কি অবস্থা? মানে সার্জিস আলমের পদত্যাগ কিন্তু আসলে ঠিক রাগ ক্ষোভ মানবাভিমানের বিষয় নয়, তিনি একটা অন্যতর দায়িত্ব পালন করার জন্য এই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। ফলে ওই বিষয়টা আমি ঠিক মনে করি না। কিন্তু জুলাই ফাউন্ডেশনকে গতিশীল করা, কার্যকর করা, যে জুলাই মানে মাসে ছাত্র জনতার এই বিপুল আত্মদানের যে একটা মানে বলবো যে প্রতিযোগিতা হয়েছিল, যে কার আগে কে প্রাণদান করবে, এইরকম একটা প্রতিযোগিতায় মনে হয় আমাদের ছেলেমেয়েরা নেমে গিয়েছিল। মৃত্যু ভয়কে তাকে উপেক্ষা করেছিল, বরঞ্চ ভয়কে জয় করেছিল। ফলে এইটা আমাদের জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আন্দোলনে যারা আহত হলেন, নিহত হলেন শেষের দিকে, তাদের জন্য রাষ্ট্রের তো ভূমিকা পালন করাটা দরকার, কিন্তু সেটা তো যথাযথ হতে হবে, সময় মতো হতে হবে। সেটা ঘোষণায় থাকলে হবে না, বাস্তবায়ন তো হতে হবে। এই জায়গায় আরো মনে করি ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে একটা বড় ফারাক আছে। আমরা বলছিলাম যে সার্জিস আলম পদত্যাগ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তো এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি ওখানে, আমরা দেখতে বললাম। তো এখানেও তো আমরা সরকার, এই যে আপনি বললাম যে একটা স্লো, এটা ধীর গতি, এইটা তো সরকার তো যেতে পারছে না, তো ফাস্টলি যেতে পারছে না। এইটা কেন? এটাও তো সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত যে এই কারণে আমরা পাচ্ছি। নাগরিক হিসাব তো নিশ্চয়ই সেই রাইট আমাদের আছে জানার। অবশ্যই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।